বাংলাদেশে কবে ফিরবে আওয়ামী লীগ তা নিয়ে এখনো বাংলাদেশের নানা রকম ভাবে আলোচনা চলছে এবং শেখ হাসিনার বা প্রত্যাবর্তন কবে ঘটবে, তারেক সরকার কি কোনোভাবে এই বিষয়ে সহযোগিতা করছে সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো যে সেন্ট মার্টিন দ্বীপ সেটা আবারও নতুন করে চর্চায় এসেছে এবং সেন্ট মার্টিন দ্বীপে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে যে নিয়মগুলো বহাল ছিল সেগুলোই আবার নতুন করে বহাল রাখছে তারেক সরকার, আর এটা নিয়েও সমালোচনার ঝড় উঠেছে বাংলাদেশের অন্তরে। সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। অন্যদিকে নজর রাখবো বাংলাদেশের এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক কোন পর্যায়ে রয়েছে। পাশাপাশি তারেক সরকারের মাত্র 2 মাস হয়েছে, আর এই 2 মাসে তিনি কি কি বিষয়ে দিকে কাজ করছেন এবং যেটা নিয়ে নানা রকম বিতর্ক সৃষ্টি হচ্ছে, আদতে কি পরিস্থিতি সেদিকেও নজর রাখবো। পাশাপাশি নজর রাখবো ভারত বাংলাদেশের সম্পর্কের সমীকরণের দিকে এবং পাশাপাশি আমরা নজর রাখবো সেনাবাহিনীর দিকে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও নতুন করে আবার খবরের শিরোনামে উঠে এসেছেন। ঠিক কি বিষয়, কিভাবে তিনি খবরের শিরোনামে এলেন সেদিকেও নজর রাখার চেষ্টা করব আমাদের বিশেষ প্রতিবেদন আকারে। বাংলাদেশে কি ঘাঁটি রয়েছে লস্কর-ই তৈবা? পদ্মাপাড়ে পালাবদলের পর দেশজুড়ে অপারেশন চালায় লস্কর-ই তৈবা। তার মধ্যে অন্যতম ছিল অস্ত্র আমদানি সহ অন্যান্য কার্যকলাপ। সূত্রে খবর, বাংলাদেশের 5 লস্করি জঙ্গিকে নিকেশ করেছিল ভারত। ভারতের সীমান্তবর্তী অঞ্চলের রীতিমতো তারা রেকি করেছিল। এর আগে চীন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে একটি জোট তৈরি হয়। বাংলাদেশে পালাবদলের সময় লস্কর-ই তৈবার বেশ কিছু সদস্য সে দেশে এসে ঘাঁটি বানায়, কিন্তু এসব তো তারেক রহমানের সরকার আসার আগে হয়েছিল। সরকারে এসে কি জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে পেরেছে বিএনপি সরকার? সূত্রে খবর, কক্সবাজার ও অন্যান্য এলাকায় এখনো ঘাঁটি রয়ে গিয়েছে জেহাদিদের। সেখান থেকে কি তারা ছক কষছে বাংলাদেশে নাশকতামূলক কাজের জন্য? লস্কর-ই তৈবাকে কি আড়ালে মদত দিচ্ছে জামায়াত ইসলাম? আর এর আগে দিল্লি পুলিশ ওয়ান্টেড লস্কর-ই তৈবা জঙ্গিকে গ্রেপ্তার করেছিল দিল্লির সীমানা থেকে, আর ওই লস্কর জঙ্গির নাম সাব্বির আহমেদ লোন। বাংলাদেশ থেকে পাকিস্তানি আইএসআই নির্দেশে ভারত বিরোধী কার্যকলাপ চালাতো সে। দিল্লি পুলিশের স্পেশাল সেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় তাকে হাতে নাতে ধরে। গোয়েন্দা সূত্রে খবর, সাব্বির আহমেদ লোন লস্কর-ই তৈবা সন্ত্রাস মডিউলের সদস্য ছিল। দিল্লি, কলকাতা সহ একাধিক জায়গায় হামলা ও দেশবিরোধী পোস্টারও লাগায় ওই জঙ্গি। সাব্বিরের নিয়ন্ত্রণে থাকা মডিউলের সদস্যদের দিল্লি ও দক্ষিণ ভারতের নানা অংশ থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। সূত্রে খবর, সাব্বির ওরফের রাজা জম্মু কাশ্মীরের শ্রীনগর জেলায় কঙ্গন এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই গোয়েন্দাদের রাডারে ছিল সাব্বির। বাংলাদেশে বসে সম্পূর্ণ জঙ্গি কার্যকলাপ চালাতো সে। লস্কর-ই তৈবার প্রশিক্ষিত জঙ্গি ছিল এবং পাকিস্তানের মুজাফফরবাদে দৌরাই আম এবং দৈরাই খাস ট্রেনিং ক্যাম্প থেকে প্রশিক্ষণ নেয় ওই জেহাদি। প্রায় 2 দশক ধরে লস্করের সঙ্গে যুক্ত সাব্বির। ভারতে অশান্তি তৈরি করতে, সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে বাংলাদেশিদের এবং ভারতে লুকিয়ে থাকা অনুপ্রবেশকারীদের নিয়োগ করত। দিল্লি পুলিশ সূত্রে খবর, কলকাতা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ থেকে যুবকদের নিয়ে গিয়ে মগজ ধোলাই করে সংগঠন তৈরি করেছিল এই কুখ্যাত কমান্ডার। ঢাকায় গোপনে লুকিয়ে থেকে লস্করের সংগঠন তৈরি করে ফেলেছিল। দীর্ঘ 2 মাস ধরে ছদ্মবেশে লুকিয়েছিলেন দিল্লি পুলিশের বিশেষ সেলের গোয়েন্দারা। দিল্লি পুলিশের স্পেশাল সেল অভিযান চালিয়ে দিল্লির সীমানা থেকে তাকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, এই কুখ্যাত কমান্ডারকে ধরতে দিল্লি পুলিশের এসিপি প্রমোদ কুশওয়া, এসিপি ললিত নেগি এবং ইন্সপেক্টর যেখানে সুনীল রাজায়নের নেতৃত্বে টিম তৈরি হয়েছিল এই কমান্ডারকে ধরার জন্য। এবং 2007 সালে যেখানে স্পেশাল সেল প্রথমবার সাব্বির আহমেদকে গ্রেপ্তার করে। AK-47 রাইফেল, গ্রেনেড সহ বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছিল তার কাছ থেকে। সেই সময় জামায়াত-উদ-দাওয়া প্রধান এবং 26/11 মুম্বাই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সাইদের সঙ্গে যোগ পাওয়া গিয়েছিল। 2018 সাল পর্যন্ত তিহার জেলে বন্দী ছিল এবং তারপরে জামিনে মুক্তি পায়। গোয়েন্দা সূত্রে খবর, জামিন পাওয়ার পর বাংলাদেশে যায় সাব্বির, আর সেখানে লস্কর নেটওয়ার্ক তৈরি করে। পাকিস্তান হ্যান্ডেলার এবং বাংলাদেশের অপারেটিভদের সঙ্গে যোগাযোগ করত। কিন্তু কথা হলো, জঙ্গি কার্যকলাপকে কেন বাগে আনতে পারছে না বিএনপি সরকার? কেন তারা বারবার নিশানা করছে বাংলাদেশ ও পড়শি দেশগুলিকে? বাংলাদেশের ভবিষ্যৎ কি অন্ধকারে?
দেশজুড়ে ক্রমবর্ধমান বিদ্যুতের ঘাটতি তো সে কথাই বলছে। তীব্র গরমে যেখানে হাঁসফাঁস অবস্থা, সেখানে ঘন্টার পর ঘন্টা নেই কারেন্ট। পড়াশোনা রীতিমতো লাটে উঠেছে, জোর ধাক্কা খেয়েছে ব্যবসা বাণিজ্য। কিন্তু দেশের চরম সংকটের সময় তো উল্টো সুর সে দেশের মন্ত্রীর মুখে। বিদ্যুতের পাশাপাশি জ্বালানি নিয়েও জ্বলছে বাংলাদেশ। ঘন্টার পর ঘন্টা ধরে তেল নেওয়ার লাইনে দাঁড়াতে হচ্ছে বাংলাদেশের মানুষদেরকে। দেশের যখন এই হাল, তখন উল্টো বলি জ্বালানি মন্ত্রীর মুখে। সম্প্রতি তিনি জানান দেশের জ্বালানির কোনো ঘাটতি নাকি নেই। তাহলে কেন দেশের মানুষ দাঁড়িয়ে রয়েছেন লাইনে? কেন গ্রাম, জেলা, উপজেলায় বিদ্যুতের ঘাটতি? এই সবকিছু নিয়ে কি ব্যাখ্যা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান? নেট নাগরিকরা বলছেন সংকট যে হচ্ছে তা তো বোঝার কথা নয় মন্ত্রীদের, কারণ তাদের এলাকায় তো কোনো বিদ্যুতের ঘাটতি নেই। অর্থাৎ এ যেন চাচা আপন প্রাণ বাঁচার মতো নীতি। বাংলাদেশের নাগরিকরা এই চরম সংকটে মরছে নাকি না মরে বেঁচে আছে তা দেখার দরকার নেই। নিজের এলাকায় কারেন্ট থাকলেই হলো, ব্যাস। বিদ্যুৎ নেই, পর্যাপ্ত ডিজেল নেই, তার অভাবে বন্ধ সার উৎপাদন। এর ফলে মার খাচ্ছে কৃষিকাজ, মরছে কৃষকরা। এখন তারা চাইছেন যদি ঈশ্বরই বৃষ্টি এনে দেন তবে চরম দুর্দশা থেকে বাঁচতে পারবে চাষিরা। সরকারি হিসেবে স্থাপিত উৎপাদন সক্ষমতা 26 থেকে 28 হাজার মেগাওয়াট হলেও বাস্তব উৎপাদন অর্ধেকেরও কম। সাধারণ সময় 12 থেকে 15 হাজার মেগাওয়াটের মধ্যে ঘোরাফেরা করে, অথচ চাহিদা পিক সময় 16 থেকে 18 হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। ফলে 3 থেকে 4 হাজার মেগাওয়াট ঘাটতি তৈরি হয়ে নিয়মিত লোডশেডিং অনিবার্য হয়ে উঠেছে। শহরে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকলেও গ্রামে তা 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত পৌঁছে জনজীবনকে দুর্বিষহ করে তুলছে। এই সংকট কেবল উৎপাদনের নয়, এর মূল কারণ জ্বালানি ঘাটতি। দেশীয় গ্যাস কমে যাওয়া, এলএনজি ও কয়লা আমদানিতে ডলার সংকট এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানির ঘাটতির ফলে অনেক বিদ্যুৎ কেন্দ্র চালু থাকলেও পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। পাশাপাশি একাধিক কেন্দ্র বন্ধ বা আংশিক চালু থাকা প্রযুক্তিগত ত্রুটি এবং আমদানিকৃত বিদ্যুতের ওপর নির্ভরতা পরিস্থিতিকে আরও জটিল করছে। অন্যদিকে ক্যাপাসিটি পেমেন্ট মডেলের কারণে উৎপাদন না করেও কেন্দ্রগুলোকে অর্থ দিতে হচ্ছে, যা রাষ্ট্রীয় অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করছে। এর সঙ্গে যোগ হয়েছে সিস্টেম লস ও বিদ্যুৎ চুরি, যা বছরে 4000 কোটি টাকার ক্ষতির কারণ। কেবল অটোরিক্সার ব্যাটারি চার্জ করতে প্রতিদিন 800 মেগাওয়াট বিদ্যুতের সংস্থান করতে হয়। এই সংকটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বৈষম্যমূলক বন্টন। রাজধানী তুলনামূলকভাবে সুবিধা পেলেও গ্রামীণ অঞ্চল দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকে। ফলে শিল্প, কৃষি ও দৈনন্দিন জীবনে অসীম প্রভাব পড়ে, উৎপাদন ব্যাহত হয়, সেচে সমস্যা হয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। সব মিলিয়ে বাংলাদেশ আর কতদিন ধরে জারি থাকবে এই সংকট? প্রশ্নটা কিন্তু ক্রমশই জোরালো হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী নিয়ে একটি খবর কয়েকদিন ধরে উঠে আসছে, আর তা হলো পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান বাংলাদেশের বায়ুসেনার আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। অর্থাৎ বায়ুসেনার কর্তারা জঙ্গি কার্যকলাপের সক্রিয় ভূমিকা পালন করছেন। নিজের দেশের বায়ুসেনার আধিকারিকরা সন্ত্রাসবাদী কাজকর্মে জড়িত। ভয়ঙ্কর এই খবর সামনে আসার পরেই টনক নড়ে বাংলাদেশ বিমান বাহিনী বা BAF এর। বায়ুসেনার কোর কমিটির কিছু সদস্যের সঙ্গে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা TTP এর সম্ভাব্য যোগাযোগের অভিযোগে ব্যাপক গোয়েন্দা অভিযান চালানো হয়েছে। নর্থ ইস্ট নিউজে প্রকাশিত একটি খবর অনুযায়ী 20 এপ্রিল ভোর থেকে শুরু হয় চিরুনি তল্লাশি। BAF এর এই অভিযানের পর বিমান বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং নিজস্ব সদস্যদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। আটক হওয়া 2 কর্মকর্তার পরিচয় গোপন রাখা হয়েছে। বিমান বাহিনীর সদর দফতর থেকেও এই অভিযান, আটক কিংবা পলাতক সদস্যদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে আভ্যন্তরীণ সূত্রগুলি বলছে বাহিনীর কিছু কর্মকর্তা ও সদস্যের সঙ্গে TTP এর যোগাযোগের পরিধি কতটা বিস্তৃত তা খতিয়ে দেখতে তৎপরতা জোরদার করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই অভিযান চলাকালীন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মালয়েশিয়ায় সরকারি সফরে গিয়েছিলেন। অভিযানের ধারাবাহিকতা জানা গিয়েছে, পালিয়ে যাওয়া বিমান সেনাদের মধ্যে 4 জন আগেই পাকিস্তান, পর্তুগাল, তুরস্ক ও নিউজিল্যান্ডে চলে গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। অপ্রমাণিত কিছু তথ্য অনুযায়ী এই ঘটনায় 2 জন সেনা কর্মকর্তাকেও হেফাজতে নেওয়া হয়েছে, যদিও তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। অভিযানের পরপরই বিমান বাহিনীর সংশ্লিষ্ট ঘাঁটিগুলোতে কর্মরত বেসামরিক কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিমান ঘাঁটিগুলিতে নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এদিকে তদন্ত চলমান থাকলেও
এলাকায় আরও গ্রেফতারের সম্ভাবনার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করার পাশাপাশি ঢাকার অন্তত দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও নিম্নপদস্থ বিমান সেনাদের ব্যবহৃত মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিরক্ষা শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিমান ঘাঁটিগুলোতে নিয়মিত উপস্থিতি যাচাই কার্যক্রম চালু করা হয়েছে। বিগত কয়েক বছরে জঙ্গি কার্যকলাপে নাম উঠে এসেছে তেহরিক-ই-তালিবান গোষ্ঠীর। এই জঙ্গি গোষ্ঠী কি, কোথা থেকে এদের আবির্ভাব হলো? তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি হলো উত্তর পশ্চিম পাকিস্তানে বেশ কিছু সশস্ত্র গোষ্ঠীর একটি শক্তিশালী জোট। এই জোট গঠন হয় 2007 সালে। এরা মূলত পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে সক্রিয়। এদের প্রধান লক্ষ্যই হলো পাকিস্তান সরকারকে উৎখাত করে তাদের নিজস্ব ব্যাখ্যা অনুযায়ী কঠোর শরিয়ত আইন প্রতিষ্ঠা করা। টিটিপি বিগত 1.5 দশক পাকিস্তানের মসজিদ, বাজার, সামরিক ঘাঁটি ও থানাগুলোতে অসংখ্য ভয়াবহ আত্মঘাতী হামলা ও সশস্ত্র আক্রমণ চালিয়েছে। খবর আল জাজিরার। অনেকে টিটিপি ও আফগানিস্তানের তালেবানকে একই মনে করলেও আসলে এরা দুটি আলাদা সংগঠন। তবে এদের মধ্যেও আদর্শিক, সামাজিক ও জাতিগত গভীর সম্পর্ক রয়েছে। টিটিপি যোদ্ধারা অতীতে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে আফগান তালেবানের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। 2021 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা ফেরার পর টিটিপি এক নতুন শক্তির সঞ্চয় করেছে বলে মনে করা হয়। ইসলামাবাদ বারবার অভিযোগ করে আসছে আফগান তালেবান তাদের মাটিতে টিটিপিকে নিরাপদ আশ্রয় দিচ্ছে, যদিও কাবুল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে। 2026 সালের শুরুতে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় দুই দেশের সম্পর্কে চরম অবনতি ঘটে। পাকিস্তান দাবি করছে টিটিপি আফগান মাটি ব্যবহার করে এসব হামলা চালাচ্ছে। এই প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের অভ্যন্তরে টিটিপির আস্তানায় বিমান হামলা চালায়। এই টিটিপি গোষ্ঠী এখন বাংলাদেশে বায়ুসেনার অন্দরে ফাঁদ পেতেছে। এই অভিযান কি আগামী দিনে কার্যকর হবে, নাকি ফের মাথা তুলবে জিহাদিরা? বাংলাদেশের রাজনীতিতে ফের ঘুরে ফিরে আসছে গুপ্ত ছাত্রদল শব্দবন্ধটি। 2024 সালে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে ঘুরে ফিরে বারবার আলোচনা এসেছে গুপ্ত শব্দটি। গত মঙ্গলবার চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনাও ঘটে। প্রশ্ন, গুপ্ত রাজনীতির বলার পর ছাত্র শিবিরের তরফ থেকে কেন প্রতিক্রিয়া আসছে? যদিও ছাত্র সংগঠনটির দাবি গুপ্ত লেখার কারণে তারা কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায়নি, বরং তাদের উপর হামলা হবার পরই তারা প্রতিক্রিয়া জানিয়েছে। পাশাপাশি দেশ পরিচালনায় বিএনপি সরকারের ব্যর্থতার দায় ঢাকতে এমন বিতর্ক সৃষ্টি করে তাদের অঙ্গ সংগঠন ছাত্রদল জনসাধারণের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করছে বলেও দাবি করছে ছাত্র শিবিরের একাধিক নেতা। মূলত গণ অভ্যুত্থানের আগে ছাত্র শিবিরের একাধিক নেতার বিরুদ্ধে পরিচয় গোপন করে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এমনকি জাতীয় নির্বাচনের প্ররোচনার সময়ও বিএনপির দলীয় প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখেও গুপ্ত রাজনীতির কথা শোনা যায়, যদিও সে সময় তিনি কারোর নাম উল্লেখ করেননি। পরে তার জবাবও দেন জামাতের আমির ও বর্তমান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তবে এমন দাবি নাকচ করে দিয়েছে ছাত্রদল। সংগঠনটির নেতারা বলছেন, গ্রাফিতির জবাব গ্রাফিতি এঁকে দেওয়ার কথা ছিল, তা না করে সংঘর্ষে লিপ্ত হয়েছে ছাত্র শিবির। সিটি কলেজে হামলার ঘটনায় সম্পূর্ণ দায়ভার ছাত্র শিবিরের বলেও দাবি করছেন তারা। গত মঙ্গলবার কলেজ ভবনের দেওয়ালে লেখা ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাসের ছাত্র শব্দটি কালি দিয়ে মুছে গুপ্ত লেখে ছাত্র দলের নেতাকর্মীরা। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত বলে দাবি করে ছাত্রদল। যদিও ঘটনা নিয়ে সম্পূর্ণ ভিন্ন দুই বক্তব্য আসছে সংঘর্ষে জড়ানো দুই ছাত্র সংগঠনের পক্ষ থেকে। ছাত্র শিবিরের দাবি, গুপ্ত লেখা নিয়ে তারা কোনো প্রতিক্রিয়া দেখায়নি, বরং লেখাটিকে ঘিরে চলমান মিথ্যাচারকে এনজয় করছেন বলে দাবি করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। তার দাবি, সিটি কলেজে টাঙানো তাদের দলীয় পোস্টার নামিয়ে দেয় ছাত্রদল। এ বিষয়ে কলেজটির অধ্যক্ষের কাছে অভিযোগ দিয়ে বেরিয়ে আসার পর ছাত্র শিবিরের নেতাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতি হয় এবং একজন শিক্ষককেও লাঞ্ছিত করা হয়। তারপর মূল গেটের বাইরে বহিরাগতদের নিয়ে তাদের উপর আঘাত করা হয়, যার প্রতিবাদে বিকেলে মিছিল বের করলে অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদল পেছন থেকে হামলা করে বলে দাবি করেন তিনি। বাংলাদেশের আগে বিভিন্ন সময় ক্ষমতাসীন দলের অঙ্গ বা সহযোগী ছাত্র সংগঠনের বিরুদ্ধে ক্যাম্পাস ও হল দখল করার নানা অভিযোগ ছিল। আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দলের বাইরে থাকা সংগঠনের হল দখল করার উদাহরণ আছে। আর এসব দখল ও নিয়ন্ত্রণের জেরে বিভিন্ন সময় সশস্ত্র সংঘাত, বন্দুক ও যুদ্ধে শিক্ষার্থীদের প্রাণ হারানোর ঘটনাও ঘটেছে। এখন চট্টগ্রাম সিটি কলেজে সহিংসতার ঘটনার পর ছাত্র রাজনীতি ও শিক্ষাঙ্গনে আবারও হল ক্যাম্পাস শিক্ষা প্রতিষ্ঠান
নিয়ন্ত্রণে রাখার রাজনীতি আলোচনায় আসছে। আওয়ামী লীগের পতনের পর ছাত্রলীগ না থাকা এখন ছাত্রদলের সামনে প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে ইসলামী ছাত্র শিবির। সম্প্রতি রাজশাহী, কুড়িগ্রাম, নরসিংদী সহ বিভিন্ন জায়গায় সংগঠন দুটির মধ্যে বিরোধের উত্তেজনাকর পরিস্থিতির খবর পাওয়া গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয় পেয়ে শিবির তাদের অবস্থান শক্তিশালী করেছে, যা ছাত্রদলকে কিছুটা বিপাকে ফেলেছে বলেও অনেকে মনে করেন। বাংলাদেশে কি ডাবল গেম খেলতে শুরু করলো বিএনপি সরকার? একে তো দেশ জুড়ে বিদ্যুৎ, জ্বালানি, রোগের প্রাদুর্ভাব সহ একাধিক ইস্যুতে নাজেহাল সরকার, তার উপর পদ্মাপাড়ে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে উত্তাল হয়েছে পরিস্থিতি। বাংলাদেশের সংকটকালের জন্য যে বিরোধী শক্তি জামায়াতে ইসলামী দায়ী, তা নিয়ে তোপ দাগতে শুরু করেছিল বিএনপি সরকার, কিন্তু তাদের এই অভিযোগ খুব একটা ধোপে টেকেনি। উল্টে বিএনপি সরকারকে সাহায্য করতে এগিয়ে এসেছিল জামায়াতে। এই নিয়ে শফিকুর রহমান সংসদের যৌথ কমিটি গড়ার পরামর্শ দিয়েছিলেন। যদি সরকারি দল ফিল করেন যে আমরা একটা কমন কমিটি করব, সংসদে জামায়াতের এই পরামর্শের পরেই 10 সদস্যের একটি কমিটি গঠন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লোডশেডিং, জ্বালানি সংকট সহ একাধিক সমস্যায় কার্যত নাস্তানাবুদ বাংলাদেশ। অনেকেই বলছেন বিএনপি সরকারের পক্ষে সমস্যাগুলির সমাধান করা কঠিন, কিন্তু প্রশ্ন, জামায়াত বিএনপির পাশে এগিয়ে আসা কি দেশের জনগণের সমস্যা সমাধান নাকি লোক দেখানো? উঠে এসেছে আরও একটি তথ্য, বিদ্যুৎ সমস্যায় যেখানে গোটা দেশে ত্রাহি ত্রাহি রব উঠছে, সেখানে খোদ বিদ্যুৎ মন্ত্রীর এলাকায় বিদ্যুৎ যায়নি। এই নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ বাংলাদেশের হাজার হাজার জনগণ। এসবের মধ্যেই জোটবদ্ধ হয়ে কাজ করার উদ্যোগ থেকে সরে আসে জামায়াত ইসলামী। ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা এবং ডাকসুর নেতৃত্ব জামায়াতকে হুঁশিয়ারি দেয় যে ছাত্র দল যদি রাজপথে তাদের ছাত্র নেতাদের গায়ে হাত দেয় আর সংসদে গিয়ে জামায়াত যদি বিএনপিকে বিদ্যুৎ সহ একাধিক সমস্যা মোকাবিলায় সাহায্যের হাত বাড়ায়, তাহলে চলবে না। এরপরেই কে ভুল বুঝেছে জামায়াত? পরে শফিকুর রহমান নিজের অবস্থান থেকে সরে আসেন। বলা হয় জামায়াত আর বিএনপিকে কোনোভাবে সাহায্য করবে না। নবীন প্রজন্মের কোনো দাবিই সরকার পক্ষ কর্ণপাত করছে না বলে অভিযোগ উঠেছে। অর্থাৎ বিএনপি যা মনে করছে সেটাই করছে, তাতে দেশের জনগণের কল্যাণ হোক আর নাই হোক। সূত্রে খবর, প্রশাসনের সমস্ত জায়গাতেই নিজেদের অনুগতদের স্থান দিচ্ছে তারেক রহমানের সরকার। এর মানে বিরোধী ও তরুণ প্রজন্মকে আদৌ গুরুত্ব দেওয়া হচ্ছে না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা উঠে আসছে, তা হলো বিএনপি সমস্ত ক্যাম্পাস নিজেদের দখলে রাখতে চাইছে। অতীতে শেখ হাসিনার বিরুদ্ধে এই ক্যাম্পাস থেকেই প্রথম বিদ্রোহের সূত্রপাত হয়েছিল। তাই ছাত্রলীগকে যদি হাতের মুঠোয় রাখা যায়, তবে ভবিষ্যতে যে কোনো স্বার্থ সিদ্ধি করতে অনায়াসে করা যাবে। বিএনপির মদতপুষ্ট ছাত্র দল চট্টগ্রাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলা চালাচ্ছে বলে অভিযোগ। আর এর উদ্দেশ্য একটাই, সেটা হলো ত্রাসের রাজত্ব কায়েম করা। একদিকে যেখানে দেশ জুড়ে একাধিক সমস্যা, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে একাধিপত্য স্থাপন করতে চাইছে বিএনপি। এতে তারা কাজে লাগাচ্ছে ছাত্রদের। আর এই খণ্ডযুদ্ধের মাঝে পড়ে আক্রান্ত হতে হয়েছে সংবাদ মাধ্যমকেও। এসবের মধ্যে বিএনপিকে দুর্বল করার ছক কষছে এনসিপি। তারা চাইছে বিদ্রোহী বিএনপি নেতাদের ভাঙিয়ে নিজেদের দলে টানতে। এর ফলে আগামী দিনে কি বাংলাদেশের রাজনীতিতে হাওয়া বদল হবে? তখন কি সুযোগ বুঝে ক্ষমতায় আসবে আওয়ামী লীগ?